সংবাদের শুরুতেই থাকছে প্রত্যাবনের জটিল সমীকরণ, শেখ হাসিনাকে ফেরত পাঠাতে রাজি হবে ভারত। এরপর থাকছে জনগণের পক্ষের কোনো রাজনীতিবিদ কখনো পালায় না, বললেন রুহুল কবির রিজভী। এবং সবশেষে থাকছে চট্টগ্রামে ভাষা শহীদদের প্রতি সর্বস্তরে মানুষের শ্রদ্ধা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। প্রত্যাপনের জটিল সমীকরণ, শেখ হাসিনাকে ফেরত পাঠাতে রাজি হবে ভারত। ছাত্র জনতার ব্যাপক গণ আন্দোলন ও বিক্ষোভের মুখে গত বছরের আগস্টে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা পালিয়ে ভারতে চলে যান। এরপর থেকে হাসিনা সেখানে অবস্থান করেছেন। অন্যদিকে দেশ ছেড়ে পালানোর পর হাসিনার বিরুদ্ধে হত্যা, মানবতা বিরোধী অপরাধ ও দুর্নীতির অভিযোগে অনেক আগেই মামলা বিচারিক কার্যক্রম শুরু হয়েছে। আদালত থেকে জারি করা হয়েছে গ্রেপ্তারি পরোয়ানাও। এমন অবস্থায় হাসিনাকে বিচারের মুখোমুখি করতে তাকে ফেরত চেয়েছে বাংলাদেশ। বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যাপন্ন চুক্তি রয়েছে এবং প্রত্যাপনের জটিল সমীকরণে শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারত রাজি হবে কিনা সেই প্রশ্ন সামনে আসছে। বৃহস্পতিবার 20 ফেব্রুয়ারি এক নিবন্ধনে সংবাদ মাধ্যম দ্য ডিপ্লোম্যাট জানিয়েছেন, শেখ হাসিনার প্রত্যাপনের দাবি জানিয়ে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র ভারতে পাঠিয়েছে এবং প্রয়োজন মনে হলে নয়াদিল্লিকে এটি অনুসরণ রিমাইন্ডার পাঠাতে প্রস্তুত বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম গত 13 ফেব্রুয়ারি নিশ্চিত করেছেন। বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনাকে প্রত্যাপনের এই দাবিটি গত বছরের ডিসেম্বরের শেষের দিকে একটি নোট মৌখিক মাধ্যমে ভারতকে জানানো হয়েছিল, যদিও ভারত এখনও সেটির উত্তর দেয়নি। নয়াদিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয় এই ইস্যুতে নিবর অবস্থান বজায় রেখেছেন এবং বারবার জানতে চাওয়া সত্ত্বেও কোনো মন্তব্য করা থেকেও বিরত রয়েছেন। ভারত এবং বাংলাদেশ 2013 সালের একটি প্রত্যাপনের চুক্তি স্বাক্ষর করেছে। পরে 2016 সালে চুক্তিটিতে সংশোধন করা হয়, তাতে দুই দেশের মধ্যে পলাতক বন্দী ও আসামিদের বিনিময় আরও সহজ এবং দ্রুত হয়। এই চুক্তিটি বেশ কিছু ভারতীয় পলাতক আসামি, বিশেষ করে উত্তর পূর্ব ভারতের বিদ্রোহী গোষ্ঠীর অন্তর্ভুক্ত আসামিদের বাংলাদেশে লুকিয়ে থাকা এবং বাইরে কাজ করার প্রেক্ষাপটে তৈরি হয়েছিল। একই সময়ে বাংলাদেশ জামাতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবি এর মতো সংগঠনগুলো থেকেও সমস্যায় পড়েছিল। এই সংগঠনটির সদস্যদের ভারতের পশ্চিমবঙ্গ এবং আসামের মধ্যে রাজ্য লুকিয়ে থাকতেও দেখা গেছে। বন্দি বিনিময় চুক্তির কারণে 2015 সালে ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামের শীর্ষ নেতা অনুপ চেটিয়াকে সফলভাবে বাংলাদেশ থেকে ভারতে ফিরে নেওয়ার সুযোগ পেয়েছিল নয়াদিল্লি। তারপর থেকে এই চুক্তির মাধ্যমে বাংলাদেশ কর্তৃপক্ষ আরও একজন পলাতক আসামিকে ভারতের কাছে হস্তান্তর করেছে। বেশ কয়েকটি সূত্র বলছে, ভারত ওই চুক্তির মাধ্যমে অতীতে বাংলাদেশের পলাতক কয়েকজনকে বাংলাদেশি কর্তৃপক্ষের কাছেও হস্তান্তর করেছিল। চুক্তি অনুযায়ী ভারত ও বাংলাদেশের এমন ব্যক্তিদের একে অপরের কাছে প্রত্যাপন্ন করার কথা যাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বা যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে বা দোষী সাব্যস্ত হয়েছে, অথবা অনুরোধ করা দেশের একটি আদালতের মাধ্যমে প্রত্যাপনযোগ্য অপরাধ করার জন্য তারা এই আসামিকে ফিরিয়ে নিতে চাইছে। দ্য ডিপ্লোম্যাট বলেছে, যদিও 2013 সালে স্বাক্ষরিত প্রত্যাপন্ন চুক্তির অধীনে হাসিনার প্রত্যাবর্তন চাওয়ার অধিকার বাংলাদেশের রয়েছে, তারপরেও এই চুক্তিতে ভুয়া রাজনৈতিক এবং কূটনৈতিক প্রভাবগুলো বেশ জটিলভাবেই রয়ে গেছে। ভারত যদি হাসিনাকে প্রত্যাপন্ন করতে রাজি হয়, তবে ভারত বাংলাদেশের প্রত্যাপন্ন চুক্তির চিঠি এবং আন্তর্জাতিক কূটনীতির কঠোর ব্যবস্থার উভয়ের সাপেক্ষে এই প্রক্রিয়াটি বেশ কয়েকটি পদক্ষেপের মাধ্যমে হতে পারে। ডক্টর সঙ্গীতা দাস একজন একাডেমিক এবং আইন বিশেষজ্ঞ, যিনি পাঞ্জাবের রাজাবি গান্ধী ন্যাশনাল ইউনিভার্সিটি অব লয়ের সহকারী অধ্যাপক হিসেবেও কাজ করেছেন। তিনি বলেছেন, যদিও কৌশলগত বা পরিভাষাগত বিষয়গুলো মূলত প্রত্যাপন্ন চুক্তি দ্বারা নিয়ন্ত্রিত হয়, তবে রাজনৈতিক, কূটনৈতিক এবং মানবাধিকার বিবেচনা চুক্তিটিকে অবিশ্বাসযোগ্যভাবে জটিল এবং সংবেদনশীল ইস্যুতে পরিণত করবে। জনগণের পক্ষের কোনো রাজনীতিবিদ কখনো পালায় না, বললেন রিজভী। সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জনগণের পক্ষের কোনো রাজনীতিবিদ কখনো পালায় না। তার উজ্জ্বল দৃষ্টান্ত দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আপনারা দেখেছেন এত উৎপীড়ন, এত অত্যাচার, এত বন্দিত্ব, তারপরও তিনি তার জনগণ আর দেশ ছেড়ে যাননি। এটাই হলো পার্থক্য বিএনপির সাথে তাদের। আজ শুক্রবারের সকালে শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে জাতীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর শেষে সাংবাদিকদের সামনে এসব কথা বলেছেন তিনি। রুহুল কবির রিজভী বলেছেন, আমাদের অনেক নেতাকর্মীকে গুম করা হয়েছে,
ক্রসফায়ারের শিকার করা হয়েছে, তাদের রক্তাক্ত পথ পেরিয়ে চূড়ান্ত যে আন্দোলন মহাবিপ্লব জুলাই আগস্টে সংঘটিত হয়েছে, তার মধ্য দিয়ে সেই ভয়ঙ্কর উৎপীড়ক এবং রক্তপিপাসু স্বৈরাচার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তিনি আরও বলেছেন, আমরা একটা ধাপ অতিক্রম করেছি, স্বৈরাচারের পতন হয়েছে, এখন গণতন্ত্রের পথে যাওয়ার জন্য আমরা সেই পথ ধরেই হাঁটছি। আমরা আমাদের দাবিগুলো বলছি, দাবিগুলো যে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন হতে হবে এবং সর্বাগ্রে জাতীয় সংসদ নির্বাচন হতে হবে, কারণ বিগত 17 বছরে রাজনৈতিক শক্তি এবং রাজনৈতিক দলকে ধ্বংস করার চেষ্টা চলেছে। আমরা আশা করি অন্তর্বর্তী সরকার এই রাজনৈতিক প্রক্রিয়ার জন্যই আগে জাতীয় সংসদ নির্বাচন দেবে। তিনি আরও বলেছেন, আমরা বারবার বলেছি আপনারা সংস্কার করবেন, কিন্তু একটি সুনির্দিষ্ট সময়ের মধ্যে সেটা আপনারা শেষ করবেন, সংসদ নির্বাচনের দিকে আপনারা এগোবেন। রুহুল কবির রিজভী বলেছেন, একটি গণতান্ত্রিক বিশ্বাসী দল ক্ষমতায় থাকলে অবাধ সুষ্ঠু নির্বাচনে স্থানীয় সরকারের হওয়ার সম্ভাবনা রয়েছে। জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনের আগে এই বিতর্কিত করে জাতীয় সরকারকে পিছিয়ে দেওয়ার কিছু নেই। জনগণ নিরপেক্ষ ভোটারের মাধ্যমে যে সরকার গঠন করবে তারাই নির্ধারিত করবে স্থানীয় সরকার নির্বাচন বা অন্যান্য নির্বাচন কখন হবে। তিনি আরও বলেছেন, লড়াইতে শুধু রাস্তাঘাটে লড়াই করা নয়, আমাদের গণতান্ত্রিক ব্যবস্থার জন্য লড়াই করতে হবে। আমরা যাতে আইনের শাসন, মানবিক সাম্য, ন্যায় বিচার নিশ্চিত করতে পারি, সর্ববৃহৎ গণতন্ত্র নিশ্চিত করতে পারি, তাহলে আমাদের এই শর্তগুলোকে নিশ্চিত করতে হবে। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেছেন, এই সরকারের দায়িত্ব হচ্ছে অবাধ সুষ্ঠু নির্বাচন করা। তার সঙ্গে আরও কিছু আনুষঙ্গিক কাজ আছে, সংস্কার আছে, যেটা প্রয়োজনীয় সংস্কার যে সময় আছে সে সময় করা সম্ভব, কিন্তু জনগণকে আশ্বস্ত করতে হবে। তিনি আরও বলেছেন, আজকে যাদের 18 বছর বয়স, 21 বছর বয়স, তারা কেউ ভোট দিতে পারেনি। তারা ভোট কি জানে না, কারণ 17 বছর দিনের ভোট রাতে হয়েছে। গণতন্ত্রকে ধ্বংস করার জন্য নির্বাচন কমিশনকে ধ্বংস করেছে, ভোট ধ্বংস করেছে। জনগণকে অশান্ত করার জন্য একটি অবাধ, সুষ্ঠু, ইনক্লুসিভ, সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে হবে, এটা সরকারের দায়িত্ব। রিজভী বলেছেন, আমাদের ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের রাস্তায় রাতে রাতে সাহস জুগিয়েছেন 21 ফেব্রুয়ারি। আমরা এই পথ ধরেই 90 অর্জন করেছি। এরশাদের মতো ঘৃণার স্বৈরশাসকের পতন ঘটানো হয়েছে। তারাই ধারাবাহিকতায় জনগণের কাঁধের ওপর ভয়ঙ্কর অত্যাচার করে ফ্যাসিস্ট হাসিনা 17 বছর ক্ষমতা দখল করেছিলেন। সেই রক্তপিপাসু পালিয়ে যেতে বাধ্য হয় 5ই আগস্টে। এগুলো সব কিছুই 21শে ফেব্রুয়ারি প্রেরণা জুগিয়েছে, উদ্বুদ্ধ করেছে। চট্টগ্রামে ভাষা শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা। ভাষা শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেছেন বন্দরনগরী চট্টগ্রামের মানুষ। 21শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনারে নানা শ্রেণী পেশার মানুষের সমাগম ঘটেছে। বৃহস্পতিবার 20 ফেব্রুয়ারি রাত 12:01 চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডক্টর শাহাদাত হোসেনের পুষ্পস্তক অর্পণের মাধ্যমে দিয়ে শ্রদ্ধা জানানোর আনুষ্ঠানিকতা শুরু হয়। এর মধ্য দিয়ে 4 বছর পর ফের চট্টগ্রামে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করা হয়। সংস্কারের কাজের জন্য 2021 সাল থেকে এই শহীদ মিনারের সব ধরনের আনুষ্ঠানিকতা বন্ধ ছিল। 2023 সালের কাজ শেষ হলেও নির্মাণ নিয়ে সংখ্যাগরিত কর্মীদের আপত্তির কারণে শহীদ মিনারের ফটক বন্ধ ছিল। বৃহস্পতিবার রাত 11টার পর থেকেই শহীদ মিনারের আশেপাশে সমাগম শুরু হয়। শ্রদ্ধা জানাতে বিভিন্ন সংগঠন, নানা শ্রেণী পেশার মানুষ ফুল হাতে ভিড় করতে থাকেন। এ সময় আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি গানটি মিনার প্রসঙ্গে উত্তরিত হয়। পুলিশের সমস্ত অভিনবের মধ্য দিয়ে রাত 12:01 শহীদ মিনারের শ্রদ্ধা জানানোর আনুষ্ঠানিকতা শুরু হয়।